দীর্ঘদিন পর দেশে হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না দেয়াকে দুষছেন চিকিৎসকরা। বা বুস্টার ডোজ দেওয়া হয় 5 বছর পর পর, এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ, এইটাও একটা কারণ। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতালে আইছি শনিবার দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইনে অপেক্ষা, ডিপোর তেল পাওয়ার পর বন্ধ পাম্পেও সরবরাহ শুরু, মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের জেরে বাড়িঘরে আগুন, বাসায় ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনার ক্লু মেলেনি এখনো। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাই। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মৌসির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেপ্তারের পর র্যাবকে জানায় 2 শুটার লোপন ও কাল্লু। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত, তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে ক্ষেত্রে সংসদে প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। একতরফা দাবি মানতে বাধ্য করতে ইরানের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে আরো 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেয়াই এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই 2 রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী, তাদের বেশিরভাগই শিশু যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতালে আইছি শনিবার দিন, আল্লাহ হেন থেকে আরো বাড়তি বাইরে গেছে। আমরা প্রাইভেটে ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতালে ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলো ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পরে এইটাও একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই। যেমন ভ্যাকসিন মানে করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় 5 বছর পর পর, এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ, এইটাও একটা কারণ। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
ডিপো থেকে তেল আসার পর দুপুর থেকে বন্ধ ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়, তবে সংকট এখনো পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়। আজ সকাল থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ ছিল, শুধু ডিজেল সরবরাহ করতে পেরেছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে, তবে দুপুরের পর অকটেন পেট্রোল সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ জানিয়েছে পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় এই সংকট আরও বাড়ছে। তাছাড়া চাহিদা মাফিক মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে পাম্পগুলো বন্ধ আছে ওইগুলোর ব্যবস্থা করেন, তাহলে ভিড়টা ভাগ ভাগ হয়ে যাবে। 6:30 এসে এখনো তেল এই অবস্থা, আর জ্বালানি মন্ত্রী বলে তেল মজুদ আছে, তেলের কোনো সময় ঘাটতি নেই। তাহলে পাম্প বন্ধ কেন? ঢাকা শহরে প্রতিটা পাম্প বন্ধ কেন? এই সকাল 6টায় দিছি সিরিয়াল, এই পর্যন্ত আইছি। এখন যদি 10 লিটার তেল দেয়, তাহলে তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। গাড়ি চালানোর ব্যাপারেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে চলে আসছি, গাড়ি কম চালাই, কিন্তু জেনারেটর যেটা চালাইতে হবে রোগীর জন্য, সেটা কি ঠেকানো সম্ভব বলেন? আমার এই মেঘনা থেকেও আমাকে তেল দিচ্ছে, আমার যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। আর আমি যে কনজিউমার লেভেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিবিসির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আপনার বাইকে 5 লিটার, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর হচ্ছে আপনার বড় যে ভেহিকেলগুলো আছে আপনার পাজেরো বা জিপ টাইপের, নোয়া টাইপের, এখানে 20 থেকে 25 লিটার। দর্শক, জ্বালানি তেল সরবরাহের খবর রাখছেন আমার সহকর্মীরা, একটু তাদের কাছে যেতে চাই। শুরুতে রাজধানীর আসাদ গেট এলাকায় যাব, আছেন তানভীর মৌসুম। তানভীর, চাহিদা মাফিক তেল সরবরাহ হচ্ছে কিনা, কোনো ধরনের অব্যবস্থাপনার কোনো অভিযোগ কি পেয়েছেন? শাওন, আসাদ গেটের এই মেসার্স তালুকদার ফিলিং স্টেশন, এখানে আমরা অবস্থান করছি এবং এখানে আমরা যেটি দেখছি যে চাহিদা মতোই তেল সরবরাহ করা হচ্ছে। আমি একটু এখানকার পরিস্থিতি দেখাতে চাই। এখানে আমরা যেটি জানতে পারলাম যে 12টা 20 মিনিটে এখানে এই তেলবাহী যে গাড়িগুলো রয়েছে ডিপো থেকে সেই গাড়িগুলো এসে এখানে পৌঁছায় এবং পৌঁছানোর পর এই তেলগুলো লোড হওয়ার জন্য প্রায় 20 মিনিটের মতো সময় তারা নেন এবং তারপর 12টা 40 মিনিট থেকেই এখানে তেল দেওয়া শুরু হয়ে যায়। এবং এরপর থেকে আমরা দেখছি যে মোটরসাইকেল গাড়ি যেগুলোই আছে সবাই কিন্তু আসলে সারি ধরে এসে তেল নিয়ে যাচ্ছেন। এবং শুধু যে তেল নিয়ে যাচ্ছেন তা না, এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে আলাদা করে কোনো সীমারেখাও নির্ধারণ করা হয়নি যে কে কতটুকু পরিমাণে নেবেন। আবার আমরা দেখেছি যে রাস্তার বিপরীতে আরেকটি যে ফিলিং স্টেশন আছে সেটার বিষয়ে কিন্তু অনেক গ্রাহক তারা কিন্তু অভিযোগ করেছেন যে সেখানে একটি নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া হচ্ছে, অর্থাৎ 500 টাকার বেশি তেল নিতে দেওয়া হচ্ছে না। তবে এখানে এই ফিলিং স্টেশনে সে ধরনের কোনো সীমারেখা নেই। আমরা দেখেছি যে আসলে 12টার আগ পর্যন্ত কোনোখানেই তেল না থাকার কারণে সবখানেই আমরা দীর্ঘ সারি দেখতে পাই। একই সাথে যারা তেলের গ্রাহক তাদের ভোগান্তিও দেখতে পাই। অনেককে আমরা দেখেছি যারা গতকালকে মধ্যরাত থেকে আসলে এই দীর্ঘ সারিতে দাঁড়ান, ফলে যেটি হয় যে তাদের এই দুর্ভোগটি তখন তার কোনো সীমা থাকে না। তবে আমরা দেখেছি যে দুপুরের পর এই 12টার কিছু পরপরই মিরপুর সহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং চাহিদা মতো তেল আবার দেওয়া শুরু হয়েছে। শাওন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছি আমার আরেক সহকর্মী শাকিল হাসান ইতিমধ্যেই সঙ্গে আছেন। শাকিল, আপনি কোন এলাকায় রয়েছেন? সেখানে ডিপো থেকে আমরা জানি যে ডিপো থেকে বলা হচ্ছে তেল সরবরাহ হচ্ছে, পাম্পগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি যেখানে আছেন? সকাল থেকে আমি প্রায় 6 থেকে 7টি স্টেশন ঘুরলাম। সকাল আমি এখানে এসেছিলাম, আমি এখন আছি পরিবাগে। এই স্টেশনে সকাল থেকে তেল দেওয়া হচ্ছে, মাঝে আধা ঘন্টা বিরতির পর এখন আবার শুরু হয়েছে। নীলক্ষেতের একটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। এছাড়া বাকি যত পাম্প রয়েছে ঢাকায় এবং ঢাকার এই মধ্যাঞ্চলে বেশিরভাগ পাম্পে কিন্তু তেল দেওয়া বন্ধ আছে। আমি অনেকগুলো স্টেশনে ঘুরেছি এবং সেখান থেকেও খবর জানিয়েছি। যদিও সেই স্টেশনগুলোর কর্মকর্তারা বলছিলেন যে গতকাল যেহেতু সরকারি ছুটির দিন গেছে, তারা ডিপো থেকে তেল আনতে পারেননি, তাদের লরিগুলো গিয়েছে ডিপোতে এবং সেখান থেকে এখনও ফেরেনি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তো দুপুরের পর ডিপো থেকে লরিগুলো ফিরলে তারা সেখান থেকে তেল সরবরাহ করতে পারবেন গ্রাহকদের কাছে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, বিশেষ করে নীলক্ষেতের যে পাম্পটিতে আমি দেখেছি সেখানে কিন্তু অনুমতিবিহীনভাবে বোতলে
বা হচ্ছে জেরিকেনে করে হচ্ছে 5 লিটার 10 লিটার 15 লিটার পর্যন্ত তেল অনেকে নিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে থানার একটি অনুমতিপত্র তারা দেখানোর কথা বলছেন। যদিও সেখানকার যারা পাম্পের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তারা এটি দিতে চানলে কিন্তু যেহেতু থানার অনুমতিপত্র তারা দেখিয়েছেন সেক্ষেত্রে তারা সেটি দিতে বাধ্য হচ্ছেন। আমি একজন গ্রাহককে অনুসরণ করেছিলাম যিনি নীলক্ষেতের একটি দোকানের কর্মচারী, তিনি এসেছিলেন একটি জেরিকেন নিয়ে, সেখানে তিনি 10 লিটার তেল নিয়েছেন এবং তাকে আমরা ফলো করে তার দোকানে গিয়ে দেখি তিনি যে একটি জেনারেটর চালানোর জন্য নিয়েছেন। তবে সেক্ষেত্রে এটি প্রশ্ন ওঠে যে একটি দোকানের জেনারেটর চালানোর জন্য তেল দেওয়া, খোলা বাজারে খোলা তেল দেওয়ার আসলে সুযোগ রয়েছে কিনা সেটি এই সংকটের মধ্যে সেটি ভাবতে হবে। এবং এখানকার গ্রাহকরা পর্যায়ে বা পাম্পের মালিকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন আগে তারা যে পরিমাণে তেল পেতেন সেই পরিমাণ তেল এখন তারা পাচ্ছেন না, অর্থাৎ ডিপো থেকেও পাম্পের মালিকদের ক্ষেত্রে তেল দেওয়ার বিষয়ে রেশনিং করা হচ্ছে এবং তারাও এই পাম্প পর্যায়েও তারা রেশনিং করছেন। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ি অর্থাৎ সিডান কারের ক্ষেত্রে 10 লিটার পর্যন্ত তেল তারা দিচ্ছেন। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। তারা মজুত করে বেশি লাভের চেষ্টা করছে, এমনটাই বলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হঠাৎ করেই তেল সংগ্রহ শুরু করেছে মানুষ, এজন্যই পেট্রোল পাম্পে আগের চেয়ে চাহিদা বেড়েছে। এতে তাদের মজুদও দ্রুত শেষ হয়ে যাওয়ায় পাম্প বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ তেলের চাহিদা বাড়ার মধ্যে দুর্নীতি আছে বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। সকাল থেকে বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতে এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র, প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? বাস টার্মিনাল থেকে কিছুক্ষণ আগেও কিন্তু বাসে যাত্রীদের চাপ খুব একটা বেশি লক্ষ্য করা যায়নি। তবে এখন যদি আমি দেখাতে চাই, আমার পেছনে দেখতেই পাচ্ছি যে বাসের ভিড় লক্ষ্য করতে পারছি এবং যাত্রীরা বাস কিন্তু একটি একটি করে ঢাকায় ঢোকা শুরু করেছে। যেগুলো গতকালকে রাতে রওনা দিয়েছে অথবা ভোরে রওনা দিয়েছে, সেই বাসগুলো কিন্তু এখন পৌঁছাতে শুরু করেছে। বেশ কিছু বাস আমি দেখতে পাচ্ছি যে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে, তবে আজকে এবং আগামীকালকে যাত্রীর চাপ কিছুটা থাকবে। এরপরেই আসলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আমার কিছু যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে তারা যখন ঢাকা থেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন তখনও যেমন বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ ছিল, তেমনটি আমরা ফেরত ঢাকায় যখন যারা ফেরত আসছে তাদের সাথে কথা বলে এমনটাই শুনতে পেরেছি যে তারা এবারও ভাড়া কিছুটা বেশি নিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের যে সকল বাসের ভাড়া 700 থেকে 800 টাকা, সেই বাসগুলো থেকে প্রায় 1200 থেকে 1300 টাকা ভাড়া আদায় করা হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছেন। তবে ভোগান্তির কথা যদি বলি, যে তারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু বাস কিছুটা কম এবার, এবং বাস মালিকরা এবং বাসের কর্মরত যারা হেল্পার এবং ড্রাইভার রয়েছে তারাও বলছেন যে এবার বিগত বছরের তুলনায় যাত্রীও কিছুটা কম। ফলে তেল নিয়েও একটি সংকট যেহেতু এবছর আমরা দেখতে পেয়েছি, সে কারণে কিন্তু আসলে তেলের কারণে তেলের দোহাই দিয়ে কিন্তু অনেক বাস বন্ধ ছিল এবং তেল পায় না এমনটা বলেও বাস বন্ধ ছিল। তো সব কিছু মিলিয়ে
মিলিয়ে যদি বলি যে যাত্রী চাপ কিছুটা বাড়ছে এবং বেলা গড়ানোর সাথে সাথে সন্ধ্যা এবং রাতের দিকে যাত্রী চাপ আরও বাড়বে, এমনটাই আমরা জানতে পেরেছি। শাওন। বিজয়, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8:30 থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। একটি পরিবারের দাবি, তাদের একজন পুরুষ সদস্য এখনও নিখোঁজ। বুধবার বিকাল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিউনের মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনও আটক হয়নি কেউ। নিহত আমির হামজার মরদেহ এখনও রয়েছে সদর হাসপাতালের মর্গে। এর আগে গতকাল বিকালে উপজেলার শিবপুর গ্রামে হত্যা করা হয় তাকে। পুলিশ জানায় বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এই সময় মোটর সাইকেলে আসা 10 থেকে 12 জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায়। তখন সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিঙ্গুরিয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিকরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে, নইটার দিয়ে গায়ে দিয়েছে, কেউ গায়ে দিয়ে না বার হতে পারে, এই কাজ করছে। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। হামলা করলে সে আমার জামাই আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহত মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয় নীতি দত্ত চাকমাকে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহসভাপতি। স্থানীয়রা জানায় বিজয় উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক। এই নিয়ে সকালে মানিক্যপাড়ায় অন্তকোন্দলে জড়ায় সংগঠনের কয়েকজন। এক পর্যায়ে নীতি দত্ত চাকমার বুকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। রাসেলের ভাই জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তার বাবা ও চাচার মধ্যে। গতরাতে চাচা পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্নার লোকজন সেখানে গিয়েও রাসেলকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। অভিযোগ পেলে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেওয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব 4। 5 আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার।
এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মসি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মসির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগে এই খুনের সাথে জড়িত পাতা সোহেল ও বুকপোড়া সুজনকেও গ্রেফতার করে র্যাব 4। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। শামীম রেজার রিপোর্টে বিস্তারিত। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। গঠনমূলক রাজনীতি করতে চাই। আগের রাজনীতিতে বিরোধিতার খাতিরই বিরোধিতা করতে হতো, সেটা বিরোধিতা করার প্রয়োজন হোক অথবা না হোক, অর্থাৎ যারা বিজয়ী দল তাদেরকে ব্যতিব্যস্ত রাখা। আমরা এই রাজনীতি ধারা থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশে তো দীর্ঘ 16-17 বছর পরে বলা যায় একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলো। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের একটা বড় দায়িত্ব হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা, জনগণের পক্ষে, জনগণের সুবিধা অসুবিধা, তাদের কষ্ট বেদনা, এই সব কিছু বিষয় মিলিয়ে সেখানে ভূমিকা পালন করা। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। তারা যদি যৌক্তিকভাবে দেশের জনগণের পক্ষে কাজ করে, অবশ্যই তারা আমাদের সমর্থন পাবে। যদি জনগণের বিপক্ষে কাজ করে, জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, সংসদে করব, সংসদের বাইরেও করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে এক্ষেত্রে সংসদেও প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। একই সাথে আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা এখন এই নীতির ভিত্তিতেই ভূমিকা পালন করছি। এই দুই সিনিয়র নেতাই বলছেন সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামাত, ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধী দল হিসেবে। প্রথম সংস্কার নিয়ে আলোচনা হয়, তারপরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশে গঠিত নতুন সরকারের প্রতি অভিনন্দন জানান মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব উদারতার প্রশংসাও করেন তিনি। সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জসমূহ এবং দরিদ্র দেশগুলোর উপর বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। মাহফুজ মিশুর রিপোর্ট। সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় ১৯%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানিসহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে ৬০ দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলির সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ আলোচনাটা হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি। কিছু ক্লজ আছে যেটা বাংলাদেশের যে নীতি প্রণয়নের স্বাধীনতা সেটার সাথে স্ববিরোধী, বা বাংলাদেশের যে গ্লোবাল কোঅপারেশনের যে ফ্লেক্সিবিলিটি এবং স্বাধীনতা সেটার সাথে কনফ্লিক্টিং। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে কিছু ক্লজ রিওপেন এবং রিনেগোশিয়েট করা, সেটা আসলে পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সলভ করা যাবে না। সলিউশনটা হবে আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক রমজানে মাত্র ২ দিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রূপগঞ্জের পূর্বাচল থেকে ১২টি জীবিত ঘোড়া আর ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে একটি প্লট থেকে বিপুল পরিমাণ মাংস, হাড় এবং জীবিত ঘোড়াগুলোকে জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকাসহ আশপাশের জেলার হোটেল রেস্তোরাঁয় ঘোড়ার মাংসগুলো বিক্রি করত একটি চক্র, বলছে পুলিশ। তবে অভিযানে চক্রের কোনো সদস্যকে আটক করা যায়নি। নির্জন এলাকায় বাউন্ডারি ঘেরা প্লট। গেট খুলতেই গা শিউরে ওঠে। ভেতরে পড়ে আছে জবাইকৃত ঘোড়ার মাংস ও হাড়। ঘটনাটি রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের। ভোরে 999-এ ফোন পেয়ে অভিযান চালায় পুলিশ ও র্যাব। উদ্ধার করা হয় একটি শাবকসহ ১২টি জীবিত ঘোড়া। সেই সাথে প্লটের ভেতরে জবাইকৃত ৯টি ঘোড়া জব্দ করা হয়। পরে আশপাশের কয়েকটি প্লটে চালানো হয় অভিযান। অভিযানে পাশের প্লটগুলো থেকে বস্তা ভর্তি আর পড়ে থাকা অবস্থায় আরও 16টি জবাইকৃত ঘোড়া জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পাওয়া যায় বিপুল পরিমাণ ঘোড়ার হাড়। এই খবরে ছড়ায় চাঞ্চল্য। যারা এটা করে, যারা জড়িত লগে সুস্থ বিচার চাই আমরা। মনে করেন আমরা এই যে মাংস হোটেল খাই বা শখ লাগে আঙ্গ খাইতে, যারাই করে আসলে তাদেরকে আইনের আশ্রয় নেওয়া দরকার। আর খুঁজা বার করে আসলে তাদেরকে সাজা দেওয়া উচিত।
স্থানীয়দের অভিযোগ, নির্জন এলাকা হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব প্লটে ঘোড়া জবাই করা হয়। এরপর মাংস সরবরাহ করা হয় ঢাকা, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। এই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী। কারণ এলাকার পরিবেশ নষ্ট, মানুষকে খাওয়াইতেছে, এত মানুষকে খাওয়ানোর লিগে কাটছে। যারাই কাটুক, এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। বাউন্ডারির ভিতরে অনেক কাইটা না পিস পিস করে এনে রাখছে। হেরা এনতে সাপ্লাই দেয়, হেরা সিএনজি দেয় বা কি দেয় জানি, অটো দা রাত্রে সাপ্লাই দেয়। এটি বছর আগে এখানে আনসার বাহিনীর গাড়ি যাইতে লইছে, পরে আপনার গাড়ি থামাইছে, পরে এরা ওয়াল টিপ গেছে গা। ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে যায়। তাদের শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন র্যাব কর্মকর্তা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভোলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরে বসবাস করেন 12,000 মানুষ। মৌলিক অধিকারের অর্ধেকই সেখানে অনুপস্থিত। সেই সাথে বেড়িবাঁধের অভাবে বাড়ে দুর্ভোগ। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের সাথে রীতিমতো যুদ্ধ করে টিকে রয়েছেন ঢালচরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে একটি বেড়িবাঁধের দাবি জানালেও তা এখনো পূরণ হয়নি। তিন দিকে মেঘনা নদী, একদিকে সাগর মোহনা, মাঝখানে ম্যানগ্রোভ ফরেস্ট বুকে নিয়ে জেগে রয়েছে ঢালচর, ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন এক ইউনিয়ন। প্রাকৃতিক সৌন্দর্যে মন জোড়ানো এই ঢালচরে জনবসতি গড়ে ওঠে প্রায় 100 বছর আগে। তবে এখনও যোগাযোগ ব্যবস্থা মান্ধাতার আমলের। মূল ভূখণ্ড থেকে প্রায় 5 ঘন্টা নৌপথে পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই ঢালচরে। শিক্ষার জন্য স্কুল থাকলেও নেই কলেজ, চিকিৎসার জন্য হাসপাতালও নেই। ঢালচরের বাসিন্দাদের দুর্ভোগ এখানেই শেষ নয়। 2010 সালে ইউনিয়ন হিসেবে গঠিত হলেও আজ পর্যন্ত কোনো বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এতে ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের। আমাকে ডালচর যে একটা ইউনিয়ন হিসাবে আমাকে এখানে একটা বেড়িবাঁধের দরকার স্যার। এই বেড়িবাঁধটা আমরা সরকারিভাবে কি পাইতেছি না। আর এখানে আমাকে অনেক ফানি হয়, বন্যা হইলে ধরেন 6-7 ফুট ফানি হয়। আমরা ফানির সাথে কি জীবনযাপন কাটাইতেছি। এই চরে সাধারণ জোয়ারও 6 থেকে 7 ফুট পানি হয়। যখন একটু ঝড় বাতাস হয় তখন এ পর্যন্ত বিভিন্ন বন্যায় আমাদের অনেক প্রাণহানি হয়েছে। কিছুদিন পর ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস আসলে আমাদের ডালচর বেশিরভাগ এলাকা জলোচ্ছ্বাসের ঝড়ের বৃষ্টি তলে যাবে। জোয়ার হলে মাঠ, ঘর বাড়ি সব ভিটি দিয়ে ডুবে যায়। তখন আমরা থাকতে পারি না, পরে আমরা চকির উপর উঠি বসে থাকি। প্রতি বছরই জলোচ্ছ্বাস ও বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু ভেসে যায়, নষ্ট হয় জমির ফসল, প্রাণহানির ঘটনাও ঘটে মাঝে মধ্যে। নদী ভাঙনের কবলে পড়তে হয় ঢালচরে বসবাসকারীদের। দীর্ঘদিন ধরে তাদের চাওয়া একটি বেড়িবাঁধ। আমাদের এখানে বেড়িবাঁধের কারণে পানি উঠতে সবাই কিন্তু বাড়িঘর সব তলায় যা, হাঁস মুরগি সব পানিতে জায়গা, মানুষ অনেক কষ্ট বসবাস করে। জোয়ারের পানি আমরা থাকতে অনেক কষ্ট হয়। তাই সরকারের কাছে একটি দাবি, আমাদের এই ডালচরের মানুষজন একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, যেন ডালচরের মানুষগুলো শান্তি মতন থাকতে পারে। আমাদের ঢালচর ইউনিয়নে বেড়িবাঁধ না থাকার কারণে লবণ পানি ঢুকে যায়, এই জন্য চাষবাস হয় না। টোটালি কৃষকেরা লস দেওয়ার কারণে এখন আর চাষ করে না। আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আইসা বলছে যে বেড়িবাঁধ করে দিবে, কিন্তু কেউই করে নেই। কিন্তু আমাদের এখন দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটু অধিক আবেদন যে আমাদের ডালচরটাকে একটু শুধু শিখে দেখে এবং একটি বেড়িবাঁধ করে দেয়। সহসায় কোনো বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে না ঢালচরে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, আপাতত এমন কোনো প্রকল্প নেই। আমাদের বর্তমানে একটা সমীক্ষার মাধ্যমে এটা প্রকল্প গ্রহণ করতে হবে এবং ব্লকের মাধ্যমে এটা কিন্তু পার্মানেন্ট প্রোটেকশন দরকার। এবং আপাতত যেটা হচ্ছে জোয়ারের পানি কিন্তু উঠে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের ইমব্যাঙ্কমেন্ট বা পোল্ডার সিস্টেম করা উচিত। সেটা আসলে এই মুহূর্তে আমাদের হাতে ওই ধরনের কোনো বরাদ্দ নেই, বা আমরা এটা বরাদ্দ প্রস্তাবনা সাপেক্ষে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এটা আসলে কাজ বাস্তবায়ন করতে হবে। বিচ্ছিন্ন ঢালচরে বর্তমানে প্রায় 12,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাব ইস্যুতে ইরান আনুষ্ঠানিক জবাব দিলেও অব্যাহত আছে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকি। একদিকে যেমন জোর করে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চলছে ট্রাম্পের, অন্যদিকে একতরফা দাবি মানতে অব্যাহত রেখেছেন চাপ। তেহরান স্বীকার না করলেও আলোচনা খুব ভালোভাবেই চলছে, এমনটাও দাবি ট্রাম্পের। এই অবস্থায় পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো বলছে দুই পক্ষের সমঝোতার জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। Saudi Arabia, UAE, Bahrain, Kuwait. Nobody expected that.
যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা প্রতিরোধ দেখে এভাবেই হতাশা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধে সমঝোতার জন্য একতরফা দাবি করে আসছেন ট্রাম্প। ইরান কখনো স্বীকার না করলেও ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া স্বয়ং তেহরান। এ বিষয়ে বারবারই যুক্তি হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে। দেয়া হয় 15 দফা শর্ত। বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন শর্তের আনুষ্ঠানিক সাড়া দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয় এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান। তবে এরপরই একই সুরে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। দাবি করেন ওয়াশিংটনের সাথে যুদ্ধে কোনোভাবেই টিকতে না পেরে চুক্তির জন্য পাগলপ্রায় তেহরান। চুক্তি না করলে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি। তাদের এখন সুযোগ রয়েছে। পারমাণবিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। দেখা যাক তারা তা করতে চায় কিনা। যদি তারা না করে তবে আমরাই তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অবিরতভাবে তাদের উড়িয়ে দিতেই থাকবো। এই ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না। ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা চলছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। তাতেই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পেছায় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের প্রধানমন্ত্রী মধ্যস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা আমাদের সদিচ্ছা ও সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছি। আমাদের ভূমিকাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো আমরা শান্তির জন্য কাজ করছি, বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করছি এবং সংঘাত বন্ধের জন্য চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে শান্তি আলোচনার সামরিক বিকল্প হিসেবে এমনটা বিবেচনা করছে পেন্টাগন। এর আগে নতুন প্রায় 7,000 নৌসেনা ও প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের এমন অভিযোগের পর থেকেই খার্গ আইল্যান্ডের গুরুত্ব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র নিয়েছে নানা কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। ভূখণ্ডটির দখল নিতে পারলে স্থবির হয়ে পড়বে ইরানের অর্থনীতি। এছাড়া দ্বীপটি জিম্মি করে হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টা করতে পারে ওয়াশিংটন, ধারণা বিশ্লেষকদের। তবে অনেকে বলছেন এতটাও সহজ হবে না খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া। ইরানের উপকূল থেকে মাত্র 20 মাইল দূরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ খার্গ। তেহরানের দাবি তাদের একটি দ্বীপের দখল নিতে চাইছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে খার্গের দিকেই দেয়া হচ্ছে ইঙ্গিত। চলমান যুদ্ধে এরই মাঝে মার্কিন হামলার টার্গেটও হয়েছে দ্বীপটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কেন খার্গ আইল্যান্ডের ওপর নজর যুক্তরাষ্ট্রের? এটি দখলে নিতে পারলে কি কি সুবিধা পাবে ওয়াশিংটন? বিভিন্ন সূত্র বলছে খার্গ দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রফতানি হয়, যার অন্যতম বড় গ্রাহক চীন। তাই তেহরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় দ্বীপটিকে। এছাড়াও চলমান যুদ্ধে ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে খার্গ। নিরাপত্তার জন্য সেখানে সেনা, রকেট, ড্রোন সহ বিভিন্ন সামরিক সুবিধা মোতায়েন করে রেখেছে তেহরান। যদিও হামলার মাধ্যমে দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা, নৌঘাঁটি এবং মাইন স্টোরেজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কেবল হামলা চালিয়েই ক্ষান্ত নয় ওয়াশিংটন। এখন তাদের লক্ষ্য দ্বীপটির দখল নেয়া। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেয়া। অনেকের ধারণা খার্গ দখলে নেয়ার পর হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ সৃষ্টি করবে মার্কিন প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া এতটা সোজা হবে না যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের মূল ভূখণ্ডের খুব কাছে হওয়ায় সহজেই হামলার টার্গেট হবে সেখানে থাকা মার্কিন বাহিনী। আর আশেপাশে থাকা ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা, মাইন ও আইআরজিসির তৎপরতার কারণে দ্বীপটিতে নিয়মিত রসদ ও সহায়তা পৌঁছানো কঠিন হবে ওয়াশিংটনের জন্য। এছাড়া খার্গ দ্বীপ দখলে নিলে আরও দীর্ঘায়িত হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শঙ্কা বিশ্লেষকদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।